নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক রোববার। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারেন, তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে হয়তো মূল বেতন বা বেসিক অংশ কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা পরের ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের সুপারিশ বাস্তবায়ন নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। চলতি অর্থবছরে এই সুপারিশ যে বাস্তবায়ন হচ্ছে না তা স্পষ্ট, কারণ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সম্ভাব্য যে বরাদ্দ রাখা হয়েছিল তা জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় করা হয়েছে। এখন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল রোববার বৈঠকে বসবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থবিভাগ সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই বেতন কমিশন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, কারণ ওই বৈঠকে কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই বোঝা যাবে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন কিনা এবং পেলে তা কবে থেকে কার্যকর হতে পারে। এই বিষয়ে জাতীয় বেতন কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান এনডিসি বলেন, কমিশন তাদের কাজ শেষ করেছে এবং সুপারিশ জমা দিয়েছে, এখন বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত সরকারের। তার ভাষ্য অনুযায়ী অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে কোনো বেতন কমিশনের সুপারিশই শতভাগ বাস্তবায়িত হয়নি, তাই বর্তমান কমিশনের সুপারিশও পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। সাবেক এই সচিব বলেন, তার জানা মতে আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারেন, তবে সেটি একসঙ্গে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে হয়তো মূল বেতন বা বেসিক অংশ কার্যকর হতে পারে এবং অন্যান্য সুবিধা পরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। অতীতের কয়েকটি বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের উদাহরণ রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এই সিদ্ধান্তকে জটিল করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে, ফলে সরকার বর্তমানে ব্যয় সাশ্রয়ের নীতিতে চলছে। এই বাস্তবতায় চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত হবে তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। অর্থবিভাগ সূত্র জানায়, সম্প্রতি জাতীয় বেতন কমিশনের সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে কমিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, সরকার যদি কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থান নেয় তবেই কমিশনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, অন্যথায় কমিশনের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে যেতে পারে। রোববারের বৈঠকে প্রধানমন্ত্রীর মতামত পাওয়ার পর কমিশনের সুপারিশ নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। আগের পরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি ও ভাতা সমন্বয়ের ব্যয় মেটানোর জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় ৪০,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সরকারকে জ্বালানি ক্ষেত্রে অতিরিক্ত ভর্তুকির পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখতে নতুন করে অর্থ বরাদ্দ দিতে হচ্ছে। ফলে বেতন ভাতা খাতে সংরক্ষিত অর্থের বড় অংশই ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই চলতি অর্থবছরের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুযোগ কার্যত নেই। আগামী ২০২৬-২৭ অর্থবছরেও এটি বাস্তবায়িত হবে কিনা তা নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা এবং নীতিগত সিদ্ধান্তের উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে সরকারের আর্থিক চাপ আরও বাড়বে, সেক্ষেত্রে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে। প্রস্তাবিত বেতন কমিশন ২০২৫ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের গড় বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ পদাধিকারীদের বেতন ৮২,০০০ টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন পদাধিকারীদের বেতন ১১,৭৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দাঁড়াবে ১:৮। নতুন বেতন কাঠামোতে চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫% রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতেও একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে। অর্থবিভাগ সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ৭২,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। তবে চলতি সময়ে বেতন ভাতা খাতে ৬ মাসের জন্য অতিরিক্ত প্রায় ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাকি অর্থ পরবর্তী অর্থবছরে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা ছিল। কমিশনের সুপারিশে ২০টি গ্রেড বজায় রাখার প্রস্তাব রাখা হয়েছে এবং আগামী ৫ বছর পর নতুন বেতন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত বেতন স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া ১০% ও ১৫% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করার কথাও বলা হয়েছে। জানা গেছে, প্রথম বেতন কমিশনে ১৯৭৩ সালে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:১৫.৪ ছিল। সর্বশেষ ২০১৫ সালের বেতন কমিশনে তা ছিল ১:৯.৪। নতুন কমিশন সেই অনুপাত কমিয়ে ১:৮ করার সুপারিশ করেছে, যা অতীতের তুলনায় সবচেয়ে কম। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা এবং বাড়ি ভাড়া ভাতাসহ মোট বেতন প্রায় ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী তার মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হলে ভাতাসহ মোট বেতন প্রায় ৪১,৯৪৮ টাকা হতে পারে। সূত্র জানায়, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত অফিসারদের বেতন ও ভাতা তুলনামূলক কম হারে বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের ভাতা বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ঝুঁকি ভাতা ও ধোলাই ভাতার মতো সুবিধাগুলো আগের মতোই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোতে বৈশাখী ভাতা ২০ থেকে ৫০% করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে যাতায়াত ভাতা ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের দেওয়ার সুপারিশ করা হয়েছে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। মাসে 20,000 টাকার কম পেনশন পান এমন পেনশনভোগীদের পেনশন প্রায় 100% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 20 থেকে 40,000 টাকার পেনশনভোগীদের ক্ষেত্রে 75% এবং 40,000 টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় 55% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 10,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। জানা গেছে, কমিশনের প্রতিবেদন তৈরির সময় অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার বিষয়গুলোকে বিবেচনায় রেখে সুপারিশগুলো তৈরি করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আংশিকভাবে নতুন বেতন কাঠামো 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছিল এবং পূর্ণাঙ্গভাবে তা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে।